বাংলা গল্পভূমির আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট্ট গল্প, তুমি আছো। শুরু হচ্ছে বাংলা গল্পভূমির আজকের নিবেদন, তুমি আছো। আজ বোধহয় শুক্লপক্ষের একাদশী। জানলার বাইরের পৃথিবীটা চাঁদের মায়াময় জ্যোৎস্নায় রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। সপ্তপর্ণীর পাতায় বাতাসের মৃদু শিহরণ, সে বাতাসে অজানা লতাপাতার একটা মিশ্র সুগন্ধ। এমন সুন্দর রাত্রে আমার ঘুম আসে না। শহরে নিত্যদিনের কোলাহল আর ভয়ানক বাস্তবতার আড়ালে জীবনের যে না দেখা স্বপ্নময় রূপ লুকিয়ে থাকে, এই নৈশ প্রহরে রাত্রিচর পাখি সুদূরাগত ডাকে স্বপ্নীল মুহূর্তে সেই জগৎটা প্রত্যক্ষ মূর্তি পরিগ্রহ করে ফুটে ওঠে। এখন কি ঘুমিয়ে নষ্ট করবার সময়? তাছাড়া আমার তো কাজ রয়েছে। বিছানার ওপর লুটিয়ে পড়া জ্যোৎস্নার দৈব আভায় উদ্ভাসিত তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকার কাজ। কে জানে এখন ঠিক কত রাত। টেবিলের উপর হাত ঘড়ি রয়েছে, কিন্তু থাক, অখণ্ড নির্বোধিকালকে কৃত্রিমভাবে চিহ্নিত করে কি লাভ? মহাবিশ্বের নক্ষত্র খচিত অত্যন্ত শূন্যতায় সূর্যের উদয় নেই, অস্তও নেই। সেখানে কোথায় দিন, কোথায় রাত্রি? তবু এই নিতান্ত পার্থিব ফাঁকিটুকু ভারী সুন্দর লাগে। বৈজ্ঞানিক সত্যি যেমনই হোক, এমন রাত তো মিথ্যে নয়। এই জ্যোৎস্না তো সত্যি সত্যিই ফুটেছে। তুমি কি কোনো স্বপ্ন দেখছো? ঘুমের ভেতর তোমার ঠোঁটের কোণে হাসি কেন? অথবা তুমি কি বুঝতে পারছো আমি তোমার দিকে তাকিয়ে রয়েছি? আমরা তো একসঙ্গে কাটালাম অনেকগুলো বছর। এই দীর্ঘ সময় কত কিছু নষ্ট হয়ে যায়। বসন্ত ফুরিয়ে গ্রীষ্ম এসে পড়ে, উজ্জ্বল রং বিবর্ণ হয়ে আসে, কিন্তু কিন্তু তোমার মুখের পরিচিত হাসি এখনো অম্লান। আজকের জ্যোৎস্নার সঙ্গে তোমার হাসি মিশে গিয়ে যেন সুন্দর একটা গীতি কবিতার সৃষ্টি করেছে। তুমি তুমি ঘুমো, আমি দরজা খুলে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। রাত জাগা পাখিটা উদাস গলায় ডেকেই চলেছে। সভ্যতার খড়স্পর্শ থেকে দূরে এই পাহাড় আর অরণ্যের নির্জনতায় আকাশের নক্ষত্র অনেক বেশি উজ্জ্বল। বাংলোর সামনে উঠান, তারপরেই ঢালু জমি নেমে গিয়েছে বহু নিচে। ওদিক থেকে আবার ঢেলে উঠেছে পাহাড়। উঠানের মাঝখানটা খালি, ধারে ধারে বড় বড় গাছ। মাঝে মাঝে জেগে ওঠা এলোমেলো হাওয়ার হালকা শব্দ করে শুকনো পাতা সরে সরে যাচ্ছে, যেন স্বপ্নের মধ্যে দিয়ে কেউ হেঁটে আসার শব্দ। ওই যে মুচুকুন্দ চাপার গাছটা, 25 বছর আগে যেটার তলায় ফুল কুড়িয়ে তোমার মাথায় গুজে দিয়েছিলাম, আরও 200 বছর ওই গাছ দাঁড়িয়ে থাকবে তোমার আমার ভালোবাসার স্মৃতি হয়ে। সময় তো আসলে কিছু নয়, তার প্রবাহও নেই, স্থিতিও নেই। আমরাই কেবল 2 ঘন্টার ব্যবধানের নাম রেখেছি সময়। আমরা চলি, সময় কোথাও পালিয়ে বেড়ায় না। চৌকিদার বারণ করেছিল রাত্রিবেলা দরজা খুলে বাইরে বেরোতে। এখনো নাকি এ অরণ্যে বাঘের যথেষ্ট উপদ্রব। শুনে মনে মনে হেসেছিলাম। ও বেচারা কি ভেবেছে আমি যেখানে থাকি সেই শহরে হিংস্র জন্তু নেই? আছে, এবং তাদের নখ ও দাঁত বাঘের চেয়ে কম তীক্ষ্ণ নয়। সরল চৌকিদারকে সে কথা বলে লাভ নেই। ওর সারা জীবন কেটেছে প্রকৃতির কাছাকাছি, উচ্চাকাঙ্ক্ষা আর লোভ থেকে দূরে। বললেও ও বুঝতে পারবে না সে কি ভয়ঙ্কর জায়গা। সেখানে মানুষ প্রত্যেক দিন পেট ভরে মানুষের মাংস খায়। সে মাংস খুব সস্তায় বিক্রি হয় শহরে। তুলনায় ব্রয়লার মুরগির দাম অনেক বেশি। তবে চৌকিদারকে এসব কথা আমি জানাবো না।
নিজের পরিচিত জগতের স্বস্তিতে ও আশ্বস্ত জীবনযাপন করুক। আমার প্রথম যৌবনের মধুরতম কয়েকটি দিনের ও সাক্ষী। বিয়ের পরেই তোমাকে নিয়ে যখন এখানে আসি, ওই চৌকিদার তখন 40 বছরের বলিষ্ঠ দেহী মানুষ। এবারও এতদিন পরেও আমাকে দেখেই সে চিনতে পেরেছে। প্রথমে খুব খুশি হয়ে কথাবার্তা বলছিল লোকটা, পুরনো দিনের প্রসঙ্গ তুলে অনেক গল্প করছিল। তারপর বিকেল থেকে কেমন চুপচাপ হয়ে গেল। সেই হাসি খুশি মুখ আর নেই। দূর থেকে অবাক চোখে তাকিয়ে থাকে। কি যে হলো চৌকিদারের কে জানে। এখনো 4-5 দিন খুব সুন্দর চাঁদের আলো থাকবে। এই কটা দিন আমি এইখানেই থেকে যাব ভাবছি। হ্যাঁ গো, তোমার কি মত? গত 15টা বছর শুধু ব্যবসা করেছি আর টাকা জমিয়েছি। এবার ছুটি, এবার তোমার সঙ্গে মুক্ত মনে চাঁদের আলোয় বসে গল্প করার প্রহর। অথবা কথা বলারই বা কি প্রয়োজন? দুজনে বাংলোর বারান্দায় বেতের চেয়ার পেতে পাশাপাশি বসে থাকবো, পরস্পরের হাত ছুঁয়ে। টাকা জমাবার চেষ্টা তো এই জন্যই করেছিলাম, যাতে ভবিষ্যতের দিনগুলোতে সব রকমের দায়িত্ব আর বোঝা থেকে মুক্তি হয়ে তোমার সঙ্গে কাটাতে পারি। সেই দিন এবার এসেছে। বড় কষ্ট পেয়ে মানুষ হয়েছিলাম, সে তো তুমি জানো। বাবা মা মারা গেলেন আমার ভালো করে জ্ঞান হবার আগে। মামার বাড়িতে অনাদরে একপাশে পড়ে থেকে বড় হয়েছি। কোথায় যেন শুনেছিলাম মামার অন্ন কখনো পরান্ন হয় না। জানি না সত্যি সত্যি তেমন মামা কোথাও পৃথিবীতে আছে কিনা। আমার মামার বাড়ির স্মৃতি একান্তই বেদনার বঞ্চনায় পূর্ণ। আমার যখন 9 বছর বয়স, তখন মামিমা বাড়ির চাকর ছাড়িয়ে দিলে। আড়াল থেকে তাকে বলতে শুনেছি, ওকে তো সারা জীবনই খাওয়াতে হবে, হলোই বা একটা পেট, একজনের কি খাওয়া পড়ার খরচা আজকাল কম নাকি? তা থাকছে যখন আমাদের সংসারের একটু কাজে লাগুক, আমার তো আর কম নয়। মামার বাড়িতে গরু ছিল, দুটো বড় বড় মুলতানি গরু। খুব ভোরে উঠে সেই গরু দুটোর পরিচর্যা করতে হতো। গোয়াল পরিষ্কার করে উঠানে বটি পেতে বিচুলি কুচিয়ে বালতিতে জল নিয়ে তাদের স্নান করিয়ে তবে পর্ব শেষ হতো। আমার খুব ভয় করতো, অত বড় গন্ডারের মতো চেহারার গরু 10 বছরের ছেলেকে মানবে কেন? কাছে গেলেই শিং নেড়ে তেড়ে আসতো। গোয়ালের কাজ শেষ হলে বাজারে যেতাম। বাজার থেকে ফিরলে মামিমা আধ ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে হিসেব নিতেন। আমি জানি এক একদিন গোপনে মামাকে দেখতে পাঠাতেন আমি জিনিসের দর ঠিক বলছি কিনা। কিন্তু ঈশ্বর সাক্ষী, খুব লোভ হলেও বা খিদে পেলেও, কারণ তখন প্রায় সারাদিনই পেটে খিদে থাকতো, আমি কখনো বাজারের টাকা থেকে পয়সা সরিয়ে কিছু কিনে খাইনি। কেমন যেন মর্যাদায় বাঁধত। আমরা বড়রা অনেক সময় বুঝি না, ছোটদের মর্যাদা এবং আত্মসম্মান জ্ঞান খুব প্রখর থাকে, বরং বয়স বাড়তে শুরু করলে সেটা ক্রমেই কমে যায়। এই সব কাজ ছাড়াও সারাদিন মামা আর মামির খুচরো ফরমাস খাটতে হতো। অতিথি বা আত্মীয় স্বজন এলে তাদের দেখাশোনা করা থেকে রাত্রিরের বিছানা করে মশারি খাটিয়ে দেওয়া পর্যন্ত আমাকেই করতে হতো। তবে একদিন এই অতিথিদের মধ্যে একজনই আমার ভাগ্য বদলে দিয়ে গেলেন। ভদ্রলোক বোধহয় মামার কিরকম দাদা হতেন। ছোট ছোট করে চুল ছাটা, বছর 60 বয়স, মুখ চোখ দেখলেই মনে হয় বেশ রাগী লোক। আপ্যায়নের বহর দেখে বুঝলাম মামা মামিও ওকে সমীহ করে চলেন। রাত্রিরে তার বিছানা করে মশারি খাটাচ্ছি, তিনি বললেন, কতদিন এখানে কাজ করছো? মনের ভেতরে ভারী দুঃখ হলো। বললাম, আমি তো এখানে কাজ করি না। ভদ্রলোক অবাক হয়ে বললেন, কাজ করো না তার মানে? ঢোক গিলে বললাম, আমি আমি এখানে থাকি, এটা আমার মামার বাড়ি। ভদ্রলোকের মুখ দেখে বুঝলাম তিনি খুবই আশ্চর্য হয়ে গিয়েছেন। আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন,
মামার বাড়ি? কালীচরণ কি হয় তোমার? মামা। আপন মামা? হ্যাঁ। তিনি উঠে এসে আমার কাঁধে 2 হাত রেখে বললেন, তোমার মায়ের নাম কি বলো তো? কতদিন পরে কেউ আমাকে মায়ের কথা জিজ্ঞেস করলো। প্রায় তো ভুলেই গিয়েছিলাম তার নাম। বললাম, অমিতা। তিনি বেঁচে নেই। আমার মাথার উপর দিয়ে ভদ্রলোক উদাস দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর চোখ নামিয়ে বললেন, আমি জানি তিনি বেঁচে নেই। তাকে আমি চিনতাম। তুমি স্কুলে যাও না? কি পড়ো? এর উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়, কাজেই চুপ করে রইলাম। পড়তে ইচ্ছে করে? স্কুলে ভর্তি হবে? উৎসাহে আমার বুকের ভেতর কেমন করে উঠল। বললাম, খুব খুব ইচ্ছে করে, কিন্তু পড়বার যে অনেক খরচা, কে দেবে? মানুষটা বললেন, হুম। তোমার নাম কি? প্রিয়ব্রত, ডাকনাম খোকন। খোকন, যাও তো, কালীচরণকে গিয়ে বলো আমি তাকে ডাকছি। এবার আমি একটু ভয় পেলাম। ইনি আমাকে সহানুভূতি দেখাচ্ছেন বটে, এবং তা আমার ভালোই লাগছে। উপকার করার উৎসাহে মামাকে কি বলবেন কে জানে। তারপর ইনি বিদায় নেওয়ার পর মামা মামি আমাকে আস্ত রাখবেন না। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, মামাকে কিছু বলবেন না, আমি স্কুলে পড়তে চাই না। মানুষটির চোখ করুণায় স্নিগ্ধ হয়ে এলো। তিনি অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন, ভয় নেই, যাও কালীচরণকে ডাকো। মামাকে ডেকে দিয়ে বাইরের দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলাম। ভদ্রলোক বললেন, ভূমিকা না করে সোজা প্রসঙ্গে আসছি। প্রিয়ব্রত অমিতার ছেলে? আমার ধারণা ছিল তুমি তাকে বোর্ডিং এ রেখে পড়াচ্ছ। কাঁচুমাচু মুখ করে মামা শুকনো গলায় বললেন, না, ঠিক তা নয়। মানে এখনো তো যথেষ্ট বড় হয়নি, একা বোর্ডিংয়ে থাকতে পারবে কিনা, ওই তাই। তাই ভাগনাকে দিয়ে বাড়ির চাকরের কাজ করাচ্ছ? মামা আমতা আমতা করে বললেন, না না, না না, সে কি কথা, চাকরের কাজ কি বলছেন বর্দা? ঘরের ছেলে যেমন ঘরের কাজ করে, তেমনই ওই টুকটাক কিছু, আর কি। আমি তো নিজের ছেলের সঙ্গে ভাগ্নের তফাৎ করিনি। বটে। তা ওই ছেলেটার বাবা ওর জন্য 20,000 টাকা তোমার কাছে রেখে গিয়েছিলেন, তাই না? সেই টাকায় ওর ভরণ পোষণ আর পড়াশোনা হয়ে যাবে বলেই মনে হয়। টাকাটা এতদিনে সুদেও নিশ্চয়ই কিছুটা বেড়েছে। মামা থতমত খেয়ে বললেন, "অ্যাঁ, টাকা? মানে সে টাকা তো।" ভদ্রলোক গলার স্বর পাল্টে গেল। কঠিনভাবে তিনি বললেন, কালীচরণ, এত বড় অন্যায় করো না। আমি কিন্তু সব বুঝতে পেরেছি। এ নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে ভয়ানক নিন্দে হবে। অবশ্য লোকনিন্দার ভয় তুমি কোনো কালেই করো না, সেটা আমি জানি। কিন্তু তোমার চালানি মালের ব্যবসার জন্য আগামী আরো 10 বছর আমার উপর তোমাকে নির্ভর করতে হবে। আমাকে সবাই চেনে, বিশ্বাসও করে। আমি জামিন থাকি বলে তুমি সব জায়গায় ধার পাও, আর বাকিতে মাল আনতে পারো। যদি মহাজনদের কাছে গিয়ে বলি তুমি আসলে কি চরিত্রের লোক, নিজের মৃত বোনের গচ্ছিত টাকা আত্মসাৎ করে ভাগ্নেকে বঞ্চিত করছো, তাহলে কাল থেকে কোনো মহাজন তোমাকে আর বাকি দেবে মনে করছো? মামা চুপ করে রইলেন। টাকাটা আছে তো, না গেছে? মামা ভাঙা গলায় বললেন, কিছু আছে। কত আছে? তা ওই 1000 দশেক হবে। ভদ্রলোক বললেন, বেশ, ওই টাকা 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে পৌঁছে দেবে। আর প্রিয়ব্রতকে আমি কাল আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এখন থেকে ও আমার কাছেই থাকবে। আমি ওকে সামনের মাসেই স্কুলে ভর্তি করে দেবো। আমি চলে যাচ্ছি বলে মামার দুশ্চিন্তা ছিল না। তিনি অন্য কথা ভাবছিলেন। বললেন, "এ- 1 সপ্তাহ বড় কম সময় হয়ে গেল। এই টাকাটা তো ওই ছড়ানো রয়েছে চারিদিকে।" তাই? হ্যাঁ, 1 সপ্তাহে পারবে না? ঠিক আছে, 10 দিন সময় দিলাম। 1 সপ্তাহের বদলে 10 দিন? মামা অবশ্য আপত্তি করতে সাহস পেলেন না।
পরদিন আমার দুখানা ছেঁড়া হাফ প্যান্ট, দুখানা সুতো বেরোনো শার্ট আর গামছাটা পুঁটলিতে বেঁধে নিয়ে ইন্দু মামার সঙ্গে চললাম। পরে জানলাম ইনি মায়ের দুঃসম্পর্কের জ্যাঠতুতো দাদা। ইন্দু মামার বাড়িতে থাকার সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ওই প্রথম বুঝতে পারলাম আশ্রিতজন মানেই বাড়ির চাকর নয়। বুঝতে পারলাম ভালোবাসার স্বাদ কেমন। সন্ধেবেলা ইন্দু মামার নিজের দুই ছেলে আর আমাকে একসঙ্গে পড়াতে বসিয়ে মুখে মুখে কত গল্প শোনাতেন, মহাপুরুষদের জীবনী আলোচনা করতেন। আমার জীবনে সততার শিক্ষা ওনার কাছ থেকেই পেয়েছি। ইন্দু মামার দুই ছেলে আমার চেয়ে উঁচু ক্লাসে পড়ত। ম্যাট্রিক পাশ করে তারা যখন কলেজে পড়ছে সেই সময় হঠাৎ ইন্দু মামা মারা গেলেন। মামিমাও ভালো মানুষ ছিলেন, তার কাছে আমাকে কখনো কষ্ট পেতে হয়নি। কিন্তু দুঃখের বিষয় ইন্দু মামার ছেলে দুটো মানুষ হলো না। বাবার মৃত্যুর পর তারা কলেজ ছেড়ে দিয়ে কি সব ব্যবসা করা শুরু করলো। সে ব্যবসা সূত্রে যারা বাড়িতে যাতায়াত করত তাদের দেখে একদিন মামিমা ছেলেদের বললেন, তোদের আর ব্যবসা করে কাজ নেই, আমার গতিক সুবিধের মনে হচ্ছে না রে, দেশের জমিগুলো বরং চষবার ব্যবস্থা কর, তোদের ভালোই চলে যাবে। মায়ের কথা তারা হেসে উড়িয়ে দিল। আমি যখন বিয়ে পড়ছি সেই সময় মামিমাও মারা গেলেন। মহৎ লোকের পুত্র সাধারণত মহৎ হয় না। মামাতো ভাইয়েরা আমাকে পরিষ্কার বললেন, বাবা বোকা এবং অবিবেচক ছিলেন বলে একজন দুঃসম্পর্কের ভাগনাকে পোষবার দায়িত্ব নিয়েছিলেন। দিনকাল কঠিন, পয়সাও সহজে উপার্জন হয় না, কাজেই আমি যেন নিজের পথ দেখে নিই। মামার কাছে আমার যে 10,000 টাকা ছিল সে টাকা চাইতে গেলাম। তারা হেসে বলল, স্বপ্ন দেখছো নাকি? কার টাকা, কিসের টাকা? আমরা কিচ্ছু জানি না। ঝগড়া করা বৃথা। বুঝলাম ও টাকা আমার কপালে নেই। যেমন একদিন কপরদক্ষিণ অবস্থায় বড় মামার বাড়ি থেকে চলে এসেছিলাম, তেমনি অসহায় অবস্থায় ইন্দু মামার বাড়ি থেকে পথে বেরোলাম। তার পরের ইতিহাস কঠোর সংগ্রামের ইতিহাস। উপার্জনের চেষ্টায় পথে পথে ঘুরেছি, না খেয়ে কাটিয়েছি দিনের পর দিন। আমি যে কলেজের ছাত্র সে কথা চেপে গিয়ে হোটেলের একটা বাসন ধোয়ার কাজ করেছি। রাত্রিরে খেয়ে কুকুরের সঙ্গে ভাগাভাগি করে শুয়ে থেকেছি লোকের বাড়ির বারান্দায়। 2-1 টাকা করে জমিয়ে রাস্তার ধারে দরমার বেড়া দিয়ে তৈরি ঘরে একটা সাইকেল সারানোর দোকান দিলাম। আমার ব্যবহারে আর সততায় খুশি হয়ে খদ্দের আসতে লাগলো। এখান ওখান থেকে ধার করে একটা লেদ মেশিন বসাবার ব্যবস্থা করলাম বছর 3 পর। অনিল নামে এক বন্ধু পরামর্শ দিল তার সঙ্গে পার্টনারশিপে সাইকেল পার্টসের দোকান দিতে। 2 বন্ধুর খাটুনিতে দোকান জমে উঠল। তারপর একদিন দোকানের সব মূলধন নিয়ে ঋণের দায়ে আমাকে পথে বসিয়ে প্রিয় বন্ধু অনিলের অন্তর্ধানে উপলব্ধি করলাম, আশৈশব তিক্ত এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসা সত্ত্বেও মানব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র ধারণা জন্মায়নি। শুরু করার দাগে ফিরে গিয়ে নতুন করে দৌড় আরম্ভ করলাম। তবে সততার জন্য অনেকেই আমাকে বিশ্বাস করত, আর অনিলের ব্যাপারটা রটে যাওয়ায় মহাজনদের সহানুভূতিও পেলাম। ঋণ একদিন শোধ হয়ে গেল। একটু একটু করে বড় হলো দোকান। প্রথমে 2, তারপর 4, তারপর 6টা লেদ, সাইকেলের পার্টস থেকে মোটরের পার্টস, ছোটখাটো কিছু ঠিকাদারির কাজ। মধ্যবিত্ত মানুষেরা সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে বাড়ি করবার সময় ঠিকাদারের কাজ দিতে ভয় পায়, কিন্তু আমার সততা সম্বন্ধে বাজারে একটা খ্যাতি রটে গিয়েছিল। চেনাশোনা 2-1 জন রিটায়ার করে আমাকে দিয়ে তাদের বাড়ি করিয়ে নিলেন। সামান্য লাভ রেখে কাজগুলো করে দিলাম। ক্রমেই আরো বড় কাজ আসতে লাগলো। যেখানে পৌঁছলে প্রতিষ্ঠিত ব্যবসা আর হঠাৎ ধসে পড়ে যায় না, আমার ব্যবসা সেই আকাঙ্ক্ষিত বিন্দুতে পৌঁছে গেল। কিন্তু এসব হচ্ছে বাইরের কথা। ভেতরে পরিবর্তন এলো যেদিন তুমি আমার ঘরে এলে। প্রথমে কিছু বুঝতে পারিনি জানো।
বিয়েটা মানুষের 10 বিধ সংস্কারের মধ্যে একটা বলে ধরে নিয়েছিলাম। তোমার ছিপছিপে ফর্সা শরীর, সুন্দর চোখ আর পরনের বেনারসি দেখে ভালো লেগেছিল, কিন্তু মনের ভেতর কোনো অন্তরঙ্গ আবেগের ঢেউ জাগেনি। সেটা জাগলো বিয়ের 5-7 দিন পর। মনে আছে, একদিন দুপুরে খেতে বসে আমার বিষম লেগেছিল। অনেকক্ষণ ভালো করে নিঃশ্বাস নিতে পারিনি, শ্বাসনালীতে ভাত ঢুকে গিয়েছিল। তুমি শুকনো মুখে উঠে এলে টেবিলের ওপার থেকে, আমার পিঠে হাত বুলিয়ে দিলে, 1 গ্লাস জল দিয়ে বললে, তুমি একটু আস্তে আস্তে খাও তো দেখি। বাবা, যা ভয় লাগিয়ে দিয়েছিলে। আমাকে কেউ কখনো এমন আদর করে কথা বলেনি, মাকে তো মনেই নেই। তোমার দিকে তাকিয়ে আমার মনে হলো, এই এতদিনে এমন একজনকে পেয়েছি যে 100% আমার নিজের, যে আলোতে ছায়ার মতো, অন্ধকারে অনুভূতির মতো আমার সঙ্গে থাকবে, যে পার্টনারশিপ ভেঙে ঋণগ্রস্ত আমাকে রেখে পালিয়ে যাবে না। যেন কতদিন রাত্রে জেগে বসে তোমার নিটল সুন্দর পা দুখানি দেখে আমার প্রণাম করতে ইচ্ছে হয়েছে। আসলে তো স্ত্রীকে নয়, তোমার মধ্যে জগতের কেন্দ্রভূত মহত্ব এবং স্নেহের মূর্তিকে প্রণাম করতে ইচ্ছে হয়েছিল। কিন্তু যাকে দেবীর আসনে বসানো যায় তাকে সাধারণ মানুষের মতো ভালোবাসা কঠিন। সেই কঠিনকে আমি কি করে সম্ভব করেছিলাম কে জানে। এদিকে দেবীর মতো সম্মানে তোমাকে মানসিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতাম গোপনে, আর ভীষণ বুভুক্ষায় তোমাকে কাছে টেনে আনতাম নিবিড় আশ্লেষে। একদিন তুমি হেসে বলেছিলে, আমাকে তুমি নষ্ট করবে দেখছি, আমি যা চাই তক্ষুনি তা এনে দাও কেন বলো তো, বকতে পারো না? আমি হেসে বলেছিলাম, আমার কাছে কেউ কখনো কিছু চাইনি, তুমিই প্রথম, এই তোমারই সব। আমাদের সন্তান না হওয়া বোধহয় আমাদের আরো কাছাকাছি চলে আসার একটা কারণ। অবশ্য যদি এর চেয়েও কাছাকাছি আসা সম্ভব হয়, আমি তাই করতাম। তুমি একদিন দুঃখ করে বলেছিলে, আমাদের একটা খোকা হলো না গো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তুমি ব্যবসার কাছে বাইরে থাকো, আমার কি করে সময় কাটে বলো তো? আমি বলেছিলাম, বেশ, আর কয়েকটা বছর, তারপর ব্যবসার দায়িত্ব অন্য কারোর উপর দিয়ে তোমাকে নিয়ে চলে যাব নির্জনে কোথাও, কেমন? বাকি জীবনটা দুজনে দুজনের কাছাকাছি থাকবো, আর একটু টাকা জমিয়ে নি, বুঝলে, তোমার যাতে কোনো কষ্ট না হয়। আসলে আমার মনের গভীরে কোথাও পার্থিব ঐশ্বর্যের প্রতি একটা বৈরাগ্য জমে উঠেছিল। ছোটবেলা থেকে মধ্য যৌবন পর্যন্ত লব্ধ অভিজ্ঞতায় বুঝেছিলাম, এক থালা মোটা ভাত আর চচ্চড়ি খেতে পেলেও জীবন ধারণের বিশেষ অসুবিধে হয় না, কিন্তু পরিপূর্ণভাবে বাঁচতে গেলে অনেকখানি ভালোবাসার প্রয়োজন। আমার জীবনে সেই ভালোবাসার একমাত্র উৎস ছিলে তুমি। গত বছর একদিন হঠাৎ তোমার শরীর খারাপ হলো। দোকান থেকে ফিরে এসে দেখি তোমার জ্বর। তুমি শুয়ে আছো বিছানায়। আমার সাজানো গোছানো জগৎ একদিনে কেমন এলোমেলো হয়ে পড়ল। স্নান করে বেরোবার সময় হাতের কাছে সাজানো নেই জামা কাপড়, দরজার গোড়ায় গোছানো নেই ঘরে পড়ার চটি দুটো। একলা বসে খেতে হলো রাত্রিরের খাবার। রাগ করে অর্ধেক খেয়ে উঠে পড়লাম। অনেক রাত্রির অবধি জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখে তুমি হেসে বললে, উফ, তোমার মতো বউ পাগলা মানুষ তো কখনো দেখিনি। একটু গা গরম হয় না কারো? শুয়ে পড়ো দেখি। কি করে তোমাকে বোঝাবো? সযত্নে নিরাপত্তার পাঁচিল দিয়ে ঘিরে রাখা জীবন প্রাঙ্গণে সামান্যতম অনিশ্চয়তার প্রতিমূর্তি উঁকি দিলে কেমন লাগে। পরের দিনও তোমার জ্বর ছাড়ল না। ডাক্তার ডাকলাম। সে এসে প্রেসক্রিপশন লিখতে লিখতে হেসে আমাকে বলল, ভয় নেই, সাধারণ জ্বর। আজকাল এদিকটায় খুব ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ঠান্ডা কিন্তু লাগতে দেবেন না। আপনি যা পত্নীগত প্রাণলোক মশাই, আপনার সেবার জোরে উনি 3 দিনে ঠেলে উঠবেন। কাউকে পাঠিয়ে দিন, ওষুধটা নিয়ে আসবে আমার ডিসপেন্সারি থেকে। 7 দিন কেটে গেল, কিন্তু তুমি আর ভালো হয়ে উঠলে না। ডাক্তারের হাসি ক্রমশ শুকিয়ে এলো।
একদিন রক্ত পরীক্ষায় রিপোর্টটা হাতে নিয়ে বললেন, আমি বলি কি, আপনি বরং একজন ভালো স্পেশালিস্টকে দিয়ে একে একবার চেক আপ করান। বড্ড অবস্টিনেট ফিভার। ভয় পেয়ে বলি, আপনি কি খারাপ কিছু বুঝছেন ডাক্তারবাবু? খারাপ আর কি, তবে রক্ত ডাব্লিউবিসি কাউন্টটা একটু বেশি। সেটা কি খারাপ কিছু? না, তবে ওই অ্যাকিউট অ্যানিমিয়া বেশি দিন থাকাটা, মানে বুঝলেন না। কি নিবিড় আতঙ্কে ভরা দিনগুলো এলো এরপর। তুমি ক্রমশ বিছানা থেকে আর উঠতে পারলে না। বিছানায় তোমার পাশে বসে থাকতাম সারা রাত। নিদ্রাহীন প্রহরেরা ভয়ের মুখোশ পরে আমার চারিদিকে ঘোরাফেরা করত। তোমার ওপর আমার সে কি সুতীব্র অভিমান। কেন তুমি চুপ করে শুয়ে আছো বিছানায়? কেন তুমি হাসছো না, কথা বলছো না ভালো করে? যেদিন বড় ডাক্তার বললেন তোমাকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার কথা, আমি বললাম, না, ওকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, এইখানেই চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু তা কি করে সম্ভব? যন্ত্রপাতি, ডাক্তার, নার্স। সেফ থেকে চেক বই বের করে বললাম, ডাক্তারবাবু, আমার উপর রাগ করবেন না। দুবেলা আসতে আপনি কত ফি নেবেন? যা নেবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে নিন, আমি সই করে দিচ্ছি। যন্ত্রপাতি আর 24 ঘন্টা নার্সে যা খরচা হতে পারে তাও হিসেব করে বসিয়ে নিন। খরচে কিছু এসে যায় না, ওর সেরে ওঠাটাই বড় কথা। সেরে সেরে উঠবে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু একটু চুপ করে থেকে বললেন, লেট আস হোপ ফর দ্য বেস্ট। কত ওষুধপত্র এলো, স্ট্যান্ড থেকে স্যালাইনের বোতল ঝুলতে লাগলো, কপালে চিন্তার ভাঁজ নিয়ে রাত জেগে তোমাকে পাহারা দিতে লাগলো নার্স। একদিন অনেক রাত্রিরে পা টিপে টিপে তোমার পাশে গিয়ে বসলাম। নার্স ঘুমিয়ে পড়েছিল চেয়ারে বসে। তুমি চোখ বুঝেছিলে, কি করে যেন আমার উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালে। কি দেখলে কে জানে? বললে, ইস, তোমার চেহারা বড্ড খারাপ হয়ে গেছে গো, ভালো করে খাওয়া দাওয়া করো, শরীরটা ঠিক রাখো। তোমার কপালে হাত বুলিয়ে দিয়ে আমি বললাম, তুমি তুমি সেরে উঠে আমাকে আমাকে রান্না করে দিলে তবে আমি ভালো করে খাবো। ঠিক আছে, ঠিক আছে? তুমি হঠাৎ কেঁদে ফেললে আমার হাতের উপর হাত রেখে। বললে, ওগো, আমি তোমাকে ফেলে কোথাও যেতে পারবো না, ডাক্তারকে বলো আমাকে যেন বাঁচিয়ে তোলে। তোমার কান্না থামিয়ে বললাম, কেন অমন কথা বলছো বলো দেখি? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। এবার তুমি সেরে উঠতে শুরু করবে, দেখো ঠিক সেরে উঠবে। তারপর সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে একদিন সত্যিই তুমি সেরে উঠলে। ডাক্তার তোমার হাত থেকে টেনে বের করলো নীল ড্রিপের ছুঁচ, খুলে দিল অক্সিজেনের নল। তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তুমি ভালো হয়ে গিয়েছো। আমার ঘর থেকে দূর হয়ে গেল অসুখের গন্ধ। ঘরে দাঁড়িয়ে আছে অনেক লোক, আমার ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, পুরনো চাকর রঘু। নার্সের চোখে বোধহয় কি একটা পড়েছিল, ওই জানলার কাছে দাঁড়িয়ে সে কেবলই চোখ মুছছিল, কেন জানি না। আমি আমি এগিয়ে গিয়ে ডাক্তারের কাঁধে হাত রেখে বললুম, ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি না থাকলে আমি আমার স্ত্রীকে ফেরত পেতাম না। এবার চলুন আমরা বাইরে যাই। সেরে উঠে ও কেমন শান্তিতে ঘুমোচ্ছে দেখুন। এখানে আমাদের শব্দ করাটা না উচিত হবে না। ডাক্তার কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, অন্যরাও। আমার হাত ধরে ডাক্তার বলল, হ্যাঁ, চলুন আমরা বাইরে যাই। তোমাকে কথা দিয়েছিলাম না তুমি সেরে উঠলে আর ব্যবসা করব না? আমি কিন্তু সে কথা রেখেছি। তোমাকে নিয়ে চলে এসেছি এই নির্জন অরণ্যে, যেখানে বিয়ের পর প্রথম ফাল্গুনী প্রহরগুলি যাপন করেছিল। বুড়ো চৌকিদার হাসি মুখে এগিয়ে এসে সেলাম করল। সে এতদিন পরেও আমাকে ঠিক চিনতে পেরেছে। কিন্তু ডাবল বেডরুম আর দুজনের খাবারের কথা বলায় সে কেমন একটু অবাক হয়ে বলল, দুজন? দুজন কেন বাবু? মূর্খ, সাধি কি তোর সারা জীবন চৌকিদারি করে কাটলো? হ্যাঁ, এই যে পাশে আমার বউ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস না? আমার বউ তাহলে শোবে কোথায়? সে কি না খেয়ে থাকবে?
আমার ধমক খেয়ে কিনা জানি না, লোকটা যেন কেমন একটু গুটিয়ে গেল, কাছে আসে না, দূর থেকে অদ্ভুত চোখে তাকায়, ওই কলকাতায় সেই ডাক্তারের মতো। ঘরে ফিরে আসি, জ্যোৎস্নায় তোমার ঘুমন্ত শরীরের ওপর স্বপ্নের চাদর বিছিয়ে দিয়েছে। বাইরে রাত জাগা পাখিটা কি আজ ঘুমোবে না? তুমি কি হাসছো ঘুমের ভেতরে? স্বপ্ন দেখছো আমাকে নিয়ে? আর কখনো বিচ্ছেদ নেই, আর আমি তোমাকে ছেড়ে চলে যাব না ব্যবসা করতে। এই অরণ্যের গহনে লুকোনো জলপ্রপাতের ধারে শিলাখণ্ডে বসে আমরা দেখব পূর্ণিমার চাঁদ উঠে আসছে গাছপালার মাথা ছাড়িয়ে। পাহাড়ে গায়ে প্রতিধ্বনিতে হবে নাম না জানা পাখির ডাক। অরণ্যতলে মর্মর শব্দে গড়িয়ে যাবে শুকনো পাতা, হঠাৎ জেগে ওঠা বাতাসের স্রোতে। মহাকালকে খণ্ডিত করার মানুষী প্রচেষ্টাকে ব্যর্থ করে অনন্ত আনন্দের ঢেউ এসে স্পর্শ করবে এই আকাশ, পৃথিবী আর নক্ষত্রকে। বুঝতে পারবো উন্নতি মিথ্যে, বেদনা মিথ্যে, মৃত্যু একটা কথার কথা মাত্র। সেই মহৎ উল্লাসে স্পন্দিত পরিসরে তুমি থাকবে আমার কাছে, তুমি আমার কাছে থাকবে, তুমি থাকবে কাছে কাছেই। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম তুমি আছো। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসব একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা যদি অন্য ধরনের কোনো গল্প বা সিরিজ শুনতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই সেই গল্পগুলো পড়ে শোনাব। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।